আসসালামু আলাইকুম। মাস্টারিং শেয়ারবাজার কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পর্ব ৫.৩ এ আছি। এনএবি এবং এনএবি রেশিও সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো যাই হোক, আজকে আমার ক্লাসটা অনেকদিন পরে আবার শুরু করছি। আমি লাস্ট ১ মাস আগে একটা ভিডিও দিছিলাম, তারপর আমার কিছুদিন গ্যাপ হয়ে গেছিল ফর সাম পার্সোনাল রিজন। যাই হোক, তো এই সময়ের মধ্যে আমাদের বাজারে অনেক পরিবর্তন আসছে। নতুন বিএসসি চেয়ারম্যান আসছেন। আমাদের ইন্ডেক্সও প্রায় 6000 ছুঁই ছুঁই। সো ওভারঅল আমাদের মার্কেটের কন্ডিশনটা খুবই ভালো এই মুহূর্তে। তো যাই হোক, আজকে আমরা আমাদের ক্লাসে এই ন্যাপ সম্পর্কে জানবো। তো যেটা একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের একটা পার্ট। সো চলুন শুরু করা যাক। প্রথমে আপনার প্রশ্ন আসতে পারে যে ন্যাব জিনিসটা কি? ন্যাবের যদি একটা সংজ্ঞা বলা হয় আপনাকে, তো এটা হচ্ছে আপনার কোম্পানির সমস্ত সম্পদ, যেমন জমি, কারখানা, ব্যাংকে জমা টাকা থেকে সমস্ত দায় এবং ঋণ বাদ দিলে তাকে মোট শেয়ার সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ দিই, তাহলে সেটা হচ্ছে আপনার এনএবি বা নেট অ্যাসেট ভ্যালু। সহজ কথা যদি বলা হয় যে কোম্পানি আজকে বন্ধ হয়ে গেলে সে সব দেনা মেটানোর পর প্রতি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীগণ নীতিগত যা পাবেন তাই ন্যাব। ঠিক আছে? তো আমরা এই পরবর্তী চ্যাপ্টারে আমরা এটার সম্পর্কে আরো ফার্দার জানবো। নেক্সট স্লাইডে। তো নেব রেশিও বলতে আবার কি বোঝায়? সো নেব রেশিও হচ্ছে আপনার শেয়ার বাজারে যে বর্তমান যে তার দরটা আছে এবং তার এনএবি এর একটা অনুপাত। সো এর মাধ্যমে বোঝা যায় ওই শেয়ারটা বর্তমানে তার নেবের চেয়ে কম দামে আছে নাকি বেশি দামে আছে। একটা সহজ আমরা যদি উদাহরণ দেই, যেমন একটা সাব্বিরের একটা বেকারি। তো তার ধরেন মোট সম্পত্তি আছে 10 লাখ টাকার এবং তার ব্যাংক ঋণ আছে 4 লাখ টাকার। সো আমরা যদি এখন ওর সম্পত্তি থেকে ব্যাংক ঋণটা বাদ দিয়ে দিই, তাহলে ওর মোট সম্পত্তি আছে অ্যাট দিস মোমেন্ট আপনার 6 লাখ টাকা। ঠিক আছে? সো এখন আমরা ওর প্রতিষ্ঠানের শেয়ার সংখ্যা ধরেন আছে 1000। সো এখন আমরা ওই 6 লাখকে 1000 দিয়ে ভাগ দিয়ে যা পাবো, যেমন এখানে 600 টাকা, এই 600 টাকা হচ্ছে ওই বেকারির প্রতি শেয়ারের এনএবি। আশা করি বুঝতে পারছেন। আর আরো একটা উদাহরণ যদি আমি বলি, যেমন ধরেন শেয়ার বাজারের প্রেক্ষিতে পদ্মা টেক্সটাইল লিমিটেড ফর এক্সাম্পল, একটা কাল্পনিক উদাহরণ এটি। সো ধরেন ওই কোম্পানির 50 কোটি সম্পদ আছে, এর মধ্যে ওর ব্যাংক ঋণ বা অন্যান্য দায় আছে 20 কোটি। এই সেক্ষেত্রে তার খাঁটি সম্পদ বা পিওর অ্যাসেট আছে এই মুহূর্তে 30 কোটি টাকা। সো তার মোট ইস্যুকৃত শেয়ার বা আইপিওর মাধ্যমে সে যখন শেয়ার মার্কেটে আসছিল ধরেন, তো তার ইস্যুকৃত শেয়ার ছিল 1 কোটি। সো এখন যদি আমরা মোট সম্পদ 30 কোটিকে 1 কোটি শেয়ার দিয়ে ভাগ দিই, সো আমরা পাবো 30 টাকা করে। সো ওই 30 টাকায় হচ্ছে তার নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার অ্যাট দিস মোমেন্ট। সো এখন আমরা যাই ন্যাব রেশিওতে। সো ন্যাব রেশিওটা হচ্ছে আপনার বাজারে যে কারেন্টলি এই শেয়ারটা ট্রেড হচ্ছে সেটার দাম বনাম এনএবি। সো ফর এক্সাম্পল আপনি ধরেন বাজার দর 30 টাকা এবং শেয়ারটির দাম 30 টাকা। সো এক্ষেত্রে কি আপনার বাজারটা ওর এনএবির সাথে বাজার দরের প্রাইসটা সেম। ঠিক আছে? সো আমি যদি একটা এক্সাম্পল দেখাই, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। ধরেন একটা শেয়ার আমি চুজ করি, ধরেন ইউসিবি। ইউসিবি একটা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ঠিক আছে? সো ইউসিবির শেয়ার আছে প্রায় 155 কোটি শেয়ার আছে। ঠিক আছে? এখন ওর এনএবি কত? 25.97 টাকা। ঠিক আছে? সো এখানে দেখা যাচ্ছে ওর এনএবি 25.97 টাকা, কিন্তু ওর মার্কেট প্রাইস কত আছে আজকের দিনে? 9 টাকা 90 পয়সা। ঠিক আছে? সো এখন এর মানে কি? ওর সম্পদ আছে 25 টাকা, কিন্তু আপনি ওর প্রত্যেকটা শেয়ারের এগেনিস্টে সম্পদ আছে 25 টাকার, কিন্তু আপনি আজকে বাজার রেটে পাচ্ছেন মাত্র 9 টাকা 90 পয়সা বা 10 টাকায়। সো আপনি এটা ভাবতে পারেন আপনি এটা একটা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে, যেমন বাজার দর 20 টাকা, প্রকৃতির সম্পদ এর চেয়েও বেশি। আর আরেকটা আছে, আপনার ধরেন অনেক সময় দেখবেন আপনি যে এই এনএবিটা থাকবে 20 টাকা, কিন্তু শেয়ারের প্রাইস থাকবে 100 টাকা। সো ওই ধরনের শেয়ারকে বলা হয় প্রিমিয়ামে বিক্রি হচ্ছে, বা তার নেবের থেকে বেশি দামে বিক্রি হচ্ছে, এবং এর অনেক কারণও থাকতে পারে। তবে এই নেবের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে।
এবং এজন্য মিউচুয়াল ফান্ডের ন্যাব আপনার প্রতি সপ্তাহে একবার গণনা করা হয়। কারণ যখনই মিউচুয়াল ফান্ড গুলা কিনা হয়, বিশেষ করে মার্কেটের বাইরের যে ফান্ডগুলা, সো ওইগুলা ওই এনএবির প্রাইজের বেস করেই কেনা হয়, মার্কেট প্রাইজের উপর না। আর সাধারণত ওরা মার্কেটের লিস্টেরও থাকে নেবে, কিন্তু মার্কেটে যারা লিস্টে থাকে তাদের মার্কেট প্রাইস অনুযায়ী কিনা হয়। কিন্তু ওরা যদি সামহাও ক্লোজ হয়ে যায়, ওদের মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে ওদেরকে এনএবির প্রাইস ধরেই শেয়ার হোল্ডারদেরকে তাদের শেয়ার বুঝিয়ে দিতে হবে বা তাদের ভ্যালুটা বুঝিয়ে দিতে হবে। সো সো এই জন্য মিউচুয়াল ফান্ডের এটা খুবই সিরিয়াস একটা বিষয় এবং প্রায় প্রতি সপ্তাহেই গণনা করা হয়। তো আমরা পরবর্তী স্লাইডে যাই। তো এখানে যে আমরা বিষয়গুলো জানলাম, এখানে নতুনরা অনেক সময় কিছু ভুল করে, যেমন কম এনএবি দেখে শেয়ার কিনে ফেলা। ঠিক আছে, সো যেমন এখানে একটা কেস আছে, ধরেন ন্যাব 20 টাকা আর শেয়ার দর 10 টাকা। তার মানে কি? মানে লাভজনক একটা ডিল। ঠিক আছে, যেমন আপনি এখানে ইউসিবিতে দেখতেছেন ইউসিবি 25 টাকা আর শেয়ার প্রাইস 9 টাকা, তার মানে আপনি প্রায় 15 টাকা কমে পাচ্ছেন। ঠিক আছে না? তো আপনি এজ এ নিউ ইনভেস্টর এটা ভাবতে পারেন তাহলে তো এটা কিনা যায়। ঠিক আছে, কিন্তু না, ব্লাইন্ডলি কেনাটা ভুল হবে। শেয়ারের এনএবি কেন কমতেছে বা ওই প্রতিষ্ঠানে কি সমস্যা হচ্ছে ইন্টারনালি, সেটা আপনি রিসার্চ করে আগে বুঝতে হবে যে ব্যবসা কি কারণে খারাপ যাচ্ছে, কোথায় সমস্যাটা হচ্ছে। ঠিক আছে, যেমন ব্যবসা যদি লোকসানে থাকে বা প্রচুর ঋণ থাকে, বা ব্যবসা যদি মানে ওদের ধরেন অফিস আছে, 10টা অফিস আছে, ধরেন 10টা অফিসের সবগুলো আপনি যদি অ্যাসেট ক্যালকুলেশন করেন, ওটা কিন্তু স্থির আছে। বাট 10টা অফিসে যদি আপনার কাস্টমার কমে যায়, ওইটা কিন্তু নেট অ্যাসেটে এসে রিফ্লেক্ট করবে না, কারণ ওইটা তো ডাইরেক্টলি কোনো সম্পদ না। ঠিক আছে, সো এটা আমি ব্যাংকের ক্ষেত্রে বললাম, আর সার্ভিস বেস বিজনেস বা কোম্পানির ক্ষেত্রে বিষয়টাও আরেক রকম। তো সবসময় যে আপনার ন্যাবে আপনার ওই যে বাজার মূল্যটা অ্যাকচুয়াল রিফ্লেক্ট করে সেটা না। সো ন্যাব কম মানেই আপনি যে শেয়ার কম পেয়ে পাচ্ছেন এরকম বিষয় না, বা ন্যাব থেকে শেয়ারের দাম কম মানেই। ঠিক আছে, আর সব খাতের জন্য একই ন্যাব স্কেল ব্যবহার করা, আইটি এবং ফার্মা কোম্পানির ন্যাব কম। ঠিক আছে, তাই এগুলো ভালো নয়। তো এটা একটা ধারণা আছে অনেকের যে ওই কোম্পানিগুলোর নেট অ্যাসেট ভ্যালু কম কিন্তু প্রাইসটা অনেক হাই। যেমন আপনি যদি আপনাকে একটা এক্সাম্পল দেখায়, আইটিসি ফর এক্সাম্পল। সো এই দেখেন আইটিসির এনএবি কত 24 টাকা, কিন্তু ওর মার্কেট প্রাইসটা কত 50 টাকা 70। দ্যাট মিন আইটিসির ধরে নেন 24 টাকার অ্যাসেট আছে পার শেয়ারে, কিন্তু ওর মার্কেট প্রাইস কারেন্টলি 50 টাকা। এটা কি হাই ভ্যালুড বা ওভার প্রাইসড? বিষয়টা কিন্তু তার না, কারণ আগে আপনাকে বুঝতে হবে এই প্রতিষ্ঠানটা অ্যাকচুয়ালি কি করতেছে, এটা কি ধরনের প্রতিষ্ঠান। যেমন আইটিসি ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্ট, সো এরা কি ধরনের প্রতিষ্ঠান, এরা কি বড় বড় ম্যানুফ্যাকচারিং এর প্রয়োজন আছে, এরা কি বড় বড় ফ্যাক্টরির প্রয়োজন আছে, জমির প্রয়োজন আছে, সেটা আগে বুঝতে হবে। সো বেসিক্যালি আইটিসি একটা আইটি কোম্পানি যেখানে অ্যাকচুয়ালি সার্ভিস দেওয়া হয়। সো সার্ভিস বেস সাধারণত আপনার এত প্লান্ট লাগে না, ম্যানুফ্যাকচার লাগে না, এত হিউম্যান রিসোর্স লাগে না, এত অ্যাসেট লাগে না, এত মেশিন লাগে না। সো স্বাভাবিকভাবে ওর এনএবিটা একটু কম থাকবেই, আর শেয়ার বাজারে প্রাইস বাড়বে, কারণ ওর তো আর্নিংটা হয় আপনার সার্ভিস প্রোভাইড করার মাধ্যমে। এক্সিস্টিং ওর অ্যাসেট দিয়ে সার্ভিস প্রোভাইড করে ও তার আর্নিংটা করে, এই জন্য আপনি ওর এনএবি থেকে প্রাইসটা বেশি পাবেন। ঠিক আছে, তো এটা ছিল আরেকটা কমন মিসকনসেপশন। আরেকটা হচ্ছে ন্যাব ও পি রেশিওকে আলাদা করে না দেখা। সো আমাদের মার্কেটে আমরা আরেকটা জিনিসও করি যে শুধু ন্যাব দেখে যখনই আমরা দেখি যে ন্যাবটা বেশি, শেয়ারের প্রাইস কম, তো আমরা ভাবি এটা আমরা কম দামে পাচ্ছি, ডিসকাউন্টে পাচ্ছি, সো আমরা কিনে ফেলি। বাট অ্যাকচুয়ালি ওর পি রেশিওটা এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট। সো এই জন্য আমরা গত ভিডিওতে পি রেশিওটা দেখাইছিলাম। সো আপনারা যারা দেখেনি পি রেশিও সম্পর্কে জানতে পারেন। সো পি রেশিও এবং এনএবি বোথ কম্পেয়ার করে আপনার একটা ইনিশিয়াল একটা ডিসিশন নিতে হবে কোনো একটা শেয়ার বাছাইয়ের। ঠিক আছে, তো আশা করি আজকের বিষয়টা ক্লিয়ার আপনাদের। ন্যাব মানে আমরা জানি এখন মোট সম্পদ মাইনাস মোট দায়। সো আমরা পাই খাঁটি সম্পত্তি এবং ওই সম্পত্তির আমরা মোট শেয়ার দিয়ে ভাগ দিলে যেটা পাই সেটাই হচ্ছে ন্যাব। আর ন্যাব রেশিও বাজার দর ও ন্যাবের অনুপাত, বেশি কম সমান দামে বিক্রি হচ্ছে কিনা বোঝায়। এবং মিউচুয়াল ফান্ড ন্যাব নিয়মিত হিসাব করে ফান্ড ইউনিট করে কেনাবেচা করা হয়। আর একটা সতর্কতা বিষয় হচ্ছে শুধু ন্যাব দেখে নয়, পি রেশিও এবং ভবিষ্যৎ আয়ের ক্ষমতা বিবেচনা করে আপনি
আপনার শেয়ারটা চুজ। তো আশা করি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।